হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে কি ভেক্টরের ফোর্থ লেকচার, মানে চতুর্থ লেকচার। তো গত লেকচার বা থার্ড লেকচারে আমরা শিখেছিলাম হচ্ছে কি তোমার দূরত্ব সরণের পার্থক্য, দ্রুতি বেগের পার্থক্য। তারপর শিখেছিলাম আমরা তোমার চাপ কেন স্কেলার রাশি, তারপর শিখেছিলাম বল কেন ভেক্টর রাশি, ক্ষেত্রফল কেন ভেক্টর রাশি, এগুলো শিখেছিলাম। তো আজকে আমরা দেখবো যে ভেক্টর রাশির যে সংজ্ঞাগুলো আছে, মানে অনেক ধরনের ভেক্টর রাশি আছে আমাদের এই চ্যাপ্টারে। তো সবগুলোর আমরা সংজ্ঞা বা সবগুলোর যে বিশ্লেষণ বা সবগুলো ধর্ম আমরা শেখার চেষ্টা করবো। ঠিক আছে, চলো শুরু করি আমরা। প্রথমে শিখবো আমরা যেটা, সেটা হচ্ছে গিয়ে সমান ভেক্টর। এখন আমরা জানি সমান ভেক্টর কি হবে। ভেক্টর রাশি দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মান, একটা দিক। এখন সেই দুইটা যদি সমান হয়, মানে দুইটা ভেক্টর রাশি যদি মান আর দিক সমান থাকে, তাহলে আমরা সেটাকে বলবো সমান ভেক্টর। এখন সেখানে একটা শর্ত আছে, ভেক্টর দুইটাকে একই জাতীয় হতে পারবে, একই জাতীয় হতে হবে। কেন? কারণ আমরা জানি ভেক্টর রাশি কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, বল, ত্বরণ, বেগ কিন্তু ভেক্টর রাশি হতে পারে। তার মানে কি, রাশিটা সমান হতে হবে, একই রাশি হতে পারবে। তুমি কিন্তু বলের সাথে বলেরই তুলনা করতে পারবা, আবার বেগের সাথে বেগেরই তুলনা করতে পারবা। বল আর বেগে কিন্তু তুলনা করতে পারবা না, কারণ দুইটা আলাদা ভেক্টর রাশি। ঠিক আছে, তো সংখ্যাটা কি হবে? একই জাতীয়, একই জাতীয় ভেক্টর রাশির মান ও দিক সমান হলে, মান ও দিক উভয়ই সমান হলে তাকে কি বলে? সমান ভেক্টর বলে বা ইকুয়াল ভেক্টর বলে। ঠিক আছে, তাকে সমান বা ইকুয়াল ভেক্টর ভেক্টর বলে। এখন সমান ভেক্টরের কয়টা উদাহরণ দিই আমরা, চলো দেখি। সমান ভেক্টরের এক্সাম্পল, আমি লাইন নেই। তো এই হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে গিয়ে তোমার এ ভেক্টর। ঠিক আছে, 5 সেন্টিমিটার নেই। এই হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটাও 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো কারণ মান সমান। তো এটা হচ্ছে গিয়ে তোমার এ ভেক্টর, আর এটা হচ্ছে গিয়ে বি ভেক্টর। এখন ধরলাম এ ভেক্টরের মানটা হচ্ছে গিয়ে তোমার 20 নিউটন। ঠিক আছে, বি ভেক্টর মানটা তাহলে কি হবে? 20 নিউটন, যেহেতু সমান। তার মানে এখন তোমার সমান ভেক্টরের শর্ত কি? সমান ভেক্টরের শর্ত হবে এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুইটার দিক সমান। মানে এ ভেক্টরের দিক যেদিকে, বি ভেক্টরের দিকে দিকে, দেখো দুইটার দিক কিন্তু একই দিকে, এদিকে দুইটার দিক কিন্তু একই দিকে। আরেকটা শর্ত হচ্ছে কি, এ ভেক্টরের মান আমরা কিভাবে লিখি? এই যে মডুলাস দিয়ে, চিহ্ন দিয়ে এইভাবে লিখি। এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান কি? সমান। এখন এটা হচ্ছে কি সমান ভেক্টর, এই দুটো সমান ভেক্টর। এখন যদি এটা এইভাবে হতো, দেখো আমি যদি এটা ছোট করি, বেশি বড় হয়ে গেছে। দেখো এটা যদি ছোট করি, মনে করো এই যে 5 সেন্টিমিটার নিলাম, আর এটাও মনে করো 5 সেন্টিমিটার নিলাম। এখন ঠিক আছে, 4.9 হয়ে গেছে, একটু বাড়াই। হ্যাঁ ঠিক আছে। এখন যদি দুইটা নেই আমি, মনে করো এটা হচ্ছে গিয়ে তোমার এ ভেক্টর, এটা এ ভেক্টর, এটা হচ্ছে গিয়ে বি ভেক্টর। ঠিক আছে, এটার তোমার যে মানটা, সেটা হচ্ছে গিয়ে ধরো হচ্ছে গিয়ে 20 নিউটন, আর এটা হচ্ছে গিয়ে তোমার 20 মিটার পার সেকেন্ড। এখন দেখো এই দুইটা কিন্তু তো আমি সমান ভেক্টর বলতে পারবো না। দেখো এই দুইটা কিন্তু দিক সমান, এ এর দিক ইজ ইকুয়াল টু বি এর দিক। ঠিক আছে, এই দুইটার মানও সমান, এ এর মান ইজ ইকুয়াল টু বি এর মান। এই দুটো কিন্তু সমান, কিন্তু তারপরে এটা তোমার সমান ভেক্টর না। কেন সমান ভেক্টর না? কারণ দেখো এটা হচ্ছে নিউটন, মানে এটা হচ্ছে বল, এটা বল ভেক্টর। আর এটা হচ্ছে গিয়ে তোমার মিটার পার সেকেন্ড, মানে কি এটা বেগ ভেক্টর। এটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে বল ভেক্টর, মানে এ, এটা হচ্ছে গিয়ে তোমার বল ভেক্টর, আর বি এটা হচ্ছে গিয়ে তোমার বেগ ভেক্টর, বেগ ভেক্টর। ঠিক আছে, তার মানে কি দুইটা একই জাতীয় না। দেখো ভেক্টর রাশির সংজ্ঞা কি শিখছি আমরা, একই জাতীয়, মানে একই জাতীয় হতে হবে, মানে দুইটা সেম জাতীয় হতে হবে। যেহেতু দুইটা সেম না, তার মানে কি এই দুইটা সমান ভেক্টর নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখবো অসমান ভেক্টর। না, অসমান ভেক্টর বলতে কিছু নাই, সেটা হচ্ছে গিয়ে তোমার বিপরীত ভেক্টর। এখন বিপরীত ভেক্টর কি? আমরা সমান ভেক্টর পড়ছি যে তোমার ভেক্টর রাশির, একই জাতীয় ভেক্টর রাশির যদি মান আর দিক সমান হয়, তাহলে সেটা হচ্ছে কি সমান ভেক্টর। এখন বিপরীত ভেক্টর সেমই, শুধু দিকটা বিপরীত হবে। ভেক্টর একই জাতীয় হতে হবে, তাদের দিকটা ভিন্ন হবে, মানটা সমান হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন লিখে দিই, একই জাতীয় একই জাতীয় ভেক্টর রাশির যদি মান সমান হয়, মান সমান হয় কিন্তু দিক বিপরীত, কিন্তু দিক বিপরীত, তবে তা তাকে কি বলে? বিপরীত ভেক্টর বলে বা ঋণাত্মক ভেক্টর বলে। ঠিক আছে,
বিপরীত ভেক্টর বলে। আচ্ছা, এখন আমরা এক্সাম্পলে দেখি। ধরো আমি একটা ভেক্টর নিলাম 5 সেন্টিমিটার, আমি আরেকটা ভেক্টর নিলাম, এটাই নেই, এই দেখো এটা কত সেন্টিমিটার, 5-এর বেশি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এই যে এই ভেক্টর আছে তোমার এ ভেক্টর, এটা হচ্ছে ধরলাম 20 নিউটন, এটা হচ্ছে কি তোমার বি ভেক্টর, এটা হচ্ছে কি 20 নিউটন। এখন দেখো এই যে এ ভেক্টরের দিকটা কোন দিকে, এইদিকে, আর বি ভেক্টরের দিকটা কোন দিকে, এইদিকে। এখন দেখো তারা কিন্তু পরস্পর বিপরীত আছে, তার মানে কি তারা বিপরীত ভেক্টর, তাদের মানটাও কিন্তু সমান এবং তারা সমজাতীয় ভেক্টর। দেখো এটা নিউটন এটাও নিউটন, মানে দুইটাই বল ভেক্টর। তার মানে কি আমরা লিখতে পারি যে বিপরীত ভেক্টরের দ্বারা তার শর্ত কি হবে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। কেন? কারণ তাদের দিক কিন্তু বিপরীত। কারণ এটা যদি এদিকে হয় এটা বিপরীত দিকে, তার মানে কি তাদের সামনে মাইনাস বসবে, কারণ বিপরীত দিকে কিন্তু। ঠিক আছে, আর এই দুটার মান কিন্তু সমান, তার মানে এ ভেক্টর এটার মান ইজ ইকুয়াল টু বি ভেক্টরের মান, মানে মাইনাস বি ভেক্টর বা শুধু বি ভেক্টর দিলে সেম, কারণ মডুলাস দিলে তো তোমার মানটা সেমই থাকবে, তাই না? মাইনাস বি ভেক্টর, দুটো মান সমান। এখন আরেকটা জিনিস আছে, এখন যদি আমি বলি যে এখানে তোমার নিউটন ছিল, এখানে যদি আমি মিটার পার সেকেন্ড দিয়ে দিই, বা এখানে যদি আমি তোমার অন্য কিছু দিয়ে দিই, ভরবেগ একটা দিয়ে দিই, কেজি মিটার পার সেকেন্ড দিয়ে দিই, তাহলে তাহলে কিন্তু দুটো কিন্তু সমজাতীয় হবে না, তার মানে কি তারা বিপরীত ভেক্টর হবে না। এখন আরেকটা জিনিস আছে দেখো, আমরা উপর পেজে যাই, একটা জিনিস দেখো, দেখো এই ভেক্টরটা, এ ভেক্টরটা কিন্তু এই দিয়ে কাজ করতেছে, বি ভেক্টরটা এই দিকে কাজ করতেছে। এখন এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? তাদের কিন্তু মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। দেখো আমি যদি এ ভেক্টরটা এইভাবে আঁকি, এই যে এ ভেক্টরটা, আমরা কিন্তু ভেক্টরের শিফটিং করছিলাম, এখন দেখো এ ভেক্টরটা আমি এইভাবে আঁকছি, আমরা কিন্তু চাইলে কিন্তু বি ভেক্টরটাও এটার উপরে আঁকতে পারি, তাই না? এখানে কিন্তু এ ভেক্টরও আছে, আবার এখানে বি ভেক্টরও আছে। দেখো এ ভেক্টরও কিন্তু এখানে আছে, আবার বি ভেক্টরটাও কিন্তু এখানে আছে, তার মানে তাদের মধ্যবর্তী কিন্তু কোনো কোণ নাই, তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি যে, এখানে আমি বলতে পারি যে তাদের মধ্যবর্তী কোণ এ আর বি এর মধ্যবর্তী কোণ, এ আর বি এর এই চিহ্নটা দ্বারা কোণ বোঝায়, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তার মানে ভেক্টরটা যখন তোমার সমান হয়, সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। ঠিক এই জিনিসটা তুমি এখানে দেখো, এখানে দেখো ভেক্টরটা কাজ করতেছে এইদিকে, আর এই ভেক্টরটা কাজ করতেছে এইদিকে, তাতে তাদের মধ্যবর্তী কোণ কত? আমি যদি এইভাবে আঁকি, দেখো এই ভেক্টরটা এদিকে কাজ করতেছে, আর এই ভেক্টরটা কাজ করতেছে তোমার এইদিকে। দেখো, দেখো এখন তাদের মধ্যবর্তী কোণ কত? দেখো এই যে ভেক্টরটা, এই ভেক্টর থেকে এই ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। আমরা জানি যখন একটা রেখা থাকে সেটা যদি সমান মানে সমান রেখা থাকে, তখন তাদের মধ্যবর্তী কোণটা কত হয়? 180 ডিগ্রি হয়। তার মানে আমরা এখানে বলতে পারি যে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। বোঝা গেছে পার্থক্যটা? বিপরীত ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এ আর বি এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, আর সমান ভেক্টরের ক্ষেত্রে এ আর বি এর মধ্যবর্তী কোণ বা দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, পরবর্তী কোনটা আমরা দেখি একটু, ভেক্টরটা। পরবর্তী হচ্ছে সদৃশ ভেক্টর। এখন সমান ভেক্টর আর সদৃশ ভেক্টরের মধ্যে একটাই পার্থক্য, সদৃশ ভেক্টরে দিক সমান হতে পারবে, কিন্তু মান সমান হোক বা না হোক সেটা কিন্তু সমস্যা নেই। ভেক্টরটা কিন্তু একই জাতীয় হতে হবে, ঠিক আছে? আবার চল লিখি, আমরা সংজ্ঞাটা লিখে দিই। একই জাতীয়, একই জাতীয় ভেক্টর রাশি শুধু দিক সমান হলেই হবে, মান সমান হোক বা না হোক সেটা ম্যাটার করে না। ভেক্টর রাশির দিক সমান হলেই, দিক সমান বা একই, বা একই হলেই, একই হলে তাকে কি বলে? সদৃশ ভেক্টর বলে, বা লাইক ভেক্টর। সদৃশ ভেক্টর ইংলিশ কি? লাইক ভেক্টর। সদৃশ ভেক্টর বলে। কিভাবে সদৃশ ভেক্টর দেখো আমি বলি। এই দেখো এই একটা ভেক্টর নিলাম আমি, ঠিক আছে? এই ভেক্টর, আমি আরেকটা ভেক্টর নিলাম, এই একটা ভেক্টর, আমি আরেকটা ভেক্টর নিলাম, এই একটা ভেক্টর। দেখো এটা ধরলাম হচ্ছে কি আমি এ ভেক্টর, এটা হচ্ছে গিয়ে তোমার বি ভেক্টর, এটা হচ্ছে গিয়ে সি ভেক্টর। দেখো এই প্রত্যেকটার মান কিন্তু ডিফারেন্ট, প্রত্যেকটা মান কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা ধরলাম আমি বল ভেক্টর বা যে কোনো একটা ভেক্টর ধরলাম, সবগুলো সেম ভেক্টরে ধরলাম, ঠিক আছে? এগুলোর মান কিন্তু ডিফারেন্ট, কিন্তু দেখো এগুলোর দিক কিন্তু একই দিকে, তার মানে কি এগুলো সদৃশ ভেক্টর। আবার এখন দেখো বিসদৃশ ভেক্টরটা কি হবে? বিসদৃশ ভেক্টরটা সেমই থাকবে, একই জাতীয় ভেক্টর হবে, শুধু দিকটা বিপরীত থাকবে। এখন মান সমান হোক বা না হোক, ঠিক আছে? বিপরীত ভেক্টর আর বিসদৃশ ভেক্টরের মধ্যে পার্থক্য শুধু এইটাই যে এখানে মানও সমান হয় আর দিকও বিপরীত হয়, কিন্তু এখানে শুধু দিকটা বিপরীত হলেই হয়, ঠিক আছে? যদি আমি মনে করো আমি একটা ভেক্টর নিলাম, এদিকে নিলাম একটা ভেক্টর, আর এদিকে আরেকটা ভেক্টর নিলাম, আবার এদিকে একটা ভেক্টর নিলাম, আবার এদিকে আরেকটা ভেক্টর নিলাম। দেখো বিসদৃশ ভেক্টর, দেখো এটা যদি আমি এ ভেক্টর নেই, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে ডি ভেক্টর। দেখো
এ আর বি পরস্পর কিন্তু বিসদৃশ ভেক্টর, কারণ এ আর বি এর মান কিন্তু সমান না, কিন্তু দিক বিপরীত। আবার দেখো সি আর ডি পরস্পর কিন্তু বিসদৃশ ভেক্টর, তাদের কিন্তু কারণ দিক বিপরীত, মান কিন্তু সমান না। আবার দেখো এ আর সি এই দুটো কিন্তু সদৃশ ভেক্টর, কারণ দুটো দিক একই দিকে। আবার বি আর ডি এই দুটো কিন্তু সদৃশ ভেক্টর, কারণ তাদের দিক কিন্তু দেখো একই দিকে, এই যে এদিকে, এটা দিকটা ওইদিকে। বোঝা গেছে কোথায় পার্থক্যটা? তো আমরা সংজ্ঞাটা লিখে ফেলি যে একই জাতীয় ভেক্টরের, একই জাতীয় ভেক্টরের দিক, শুধুমাত্র দিক বিপরীত হলে তাকে কি বলে? বিসদৃশ ভেক্টর বলে। বিসদৃশ ভেক্টর বলে, ভেক্টর বলে। ঠিক আছে, এখন আমরা কিন্তু এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি। কি কনক্লুশন আসতে পারি? দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো আমরা পড়ছিলাম কিন্তু তোমার এখানে ভেক্টর রাশির মানটা সমান হতে হবে। মানটা সমান না হলেও হবে, কিন্তু দিকটা সমান হতে হবে সদৃশ ভেক্টরের ক্ষেত্রে। আর সমান ভেক্টরের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? সমান ভেক্টরের সময় আমরা পড়ছিলাম যে তোমার মান আর দিক দুইটাই সমান হতে হবে। দেখো মান ও দিক দুইটাই কিন্তু সমান হতে হবে, কিন্তু সদৃশ ভেক্টরের ক্ষেত্রে কিন্তু শুধু দিক সমান হতে হবে। এখান থেকে আমরা কি বলতে পারি? সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর কিন্তু সমান ভেক্টর না। কারণ কি আমরা জানি, দেখো আমি যদি এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আচ্ছা আমি অন্য একটা পেজ দিই। দেখো আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, মনে করো এই একটা ভেক্টর, ঠিক আছে, এটা 5 সেন্টিমিটার। এই একটা ভেক্টর, এটাও মনে করো 5 সেন্টিমিটার। দেখো এখন এটা হচ্ছে গিয়ে এ ভেক্টর, এটা হচ্ছে গিয়ে বি ভেক্টর। ধরলাম এটা হচ্ছে গিয়ে 20 নিউটন, মানে এটা মান 20 নিউটন, এটার মান হচ্ছে গিয়ে ধরো 20 নিউটন। ঠিক আছে, এখন দেখো এই দুইটা ভেক্টর কিন্তু সমান ভেক্টর। আবার এই দুইটা ভেক্টর কিন্তু সদৃশ ভেক্টর। কেমনে? সদৃশ ভেক্টর কিন্তু দিক সমান হতে হবে, মান যেটাই হোক। দেখো দিক কিন্তু একই দিকে, তার মানে কি এই দুইটা সদৃশ। প্রথম শর্ত, এই দুইটা কিন্তু সদৃশ ভেক্টর, সদৃশ। এরপরে দেখো এই দুটো কিন্তু মানও সমান, আবার দিকও সমান, তার মানে কি এটা সমান ভেক্টর, সমান ভেক্টর। এখন আমরা এখান থেকে কি বলতে পারি? দেখো এখান থেকে আমরা বলতে পারি যে সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর, কিন্তু সকল ভেক্টর, কমা দিতে হবে, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়, সমান ভেক্টর নয়। এখন দেখো এখানে তুমি সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর সেটা বুঝলাম। এখন সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর কেন নয়? দেখো আমি যদি এটা নেই, এটার মান নিলাম, এটা মনে করো যে 6 সেন্টিমিটার, 5.9 নিলাম, আর এটা নিলাম মনে করো যে 4 সেন্টিমিটার বা 4.1, যেটাই হোক। তো এটার মান হচ্ছে গিয়ে, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তো ধরলাম এটা 20 নিউটন, আর এটা হচ্ছে গিয়ে 10 নিউটন। এখন দেখো এটা কিন্তু সদৃশ ভেক্টর, তাই না? কারণ দিক একই দিকে, মান যেটাই হোক। এখন দেখো মান কিন্তু সমান না, তার মানে কি এটা সদৃশ ভেক্টর কিন্তু সমান ভেক্টর না। বোঝা গেছে কি জন্য সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর না? এখানে দেখো কিন্তু এটা সদৃশ ভেক্টর আবার সমান ভেক্টর, কিন্তু এখানে এটা শুধু শুধু সদৃশ ভেক্টর কিন্তু সমান ভেক্টর না। ঠিক আছে, চলো পরবর্তী আমরা এক্সাম্পল কি দেখি। ভেক্টর রাশির প্রকার হবে সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। এটা মানে কি? যে ভেক্টর রাশির পাদবিন্দু নির্দিষ্ট তাকে কি বলা হয়? সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। আমরা লিখে ফেলি, যে ভেক্টরের, যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, মানে পাদবিন্দু তুমি চেঞ্জ করতে পারবা না। পাদবিন্দু নির্দিষ্ট তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। সীমাবদ্ধ ভেক্টর বলে। ধরো আমি বললাম যে একটা ভেক্টরের পাদবিন্দু হবে 2,1 বিন্দুতে। ঠিক আছে, ধরো আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা নেই। দেখো এই হচ্ছে গিয়ে তোমার এক্স ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার মূল বিন্দু, এটা হচ্ছে 0। এখন আমি বললাম যে একটা ভেক্টরের পাদবিন্দু, ভেক্টরের পাদবিন্দু তো চিনো আশা করি, তাই না? যে আমি দেখাইতে, তার একবার দেখাই দিই। মনে করো এই যে একটা ভেক্টর রাশি, তো এটার যদি ভেক্টর রাশি হয়, তাহলে এই যে তোমার এটা হচ্ছে গিয়ে পাদবিন্দু, এটা হচ্ছে পাদবিন্দু, পাদবিন্দু। আর এই যে মাথাটা, এই মাথাটা হচ্ছে গিয়ে শীর্ষবিন্দু, এটা হচ্ছে গিয়ে, সরি, শীর্ষ কিন্তু। ঠিক আছে, এখন আমি বললাম যে 2,1 বিন্দুতে, আমি এখান থেকে 2 ঘর যাই, 1 2, এই যে 2 ঘর, 2,1 বিন্দুতে, এই 2,1 বিন্দুতে কিন্তু পাদবিন্দুটা নির্দিষ্ট করে দিছে। তার মানে কি ভেক্টরটা এখান থেকে এইভাবে হবে,
বা এখান থেকে তোমার এইভাবে হতে পারে। দেখো ভেক্টর তুমি যেভাবে আঁকতে পারবা, কিন্তু পাদবিন্দুটা কিন্তু নির্দিষ্ট। দেখো এখান থেকে তুমি এইভাবে নিতে পারবা। ঠিক আছে, বোঝা গেছে যে ভেক্টর কিভাবে হবে? পাদবিন্দু কিন্তু নির্দিষ্ট, তার মানে কি এটা কিন্তু একটা সীমাবদ্ধ ভেক্টর। ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখি, বিপরীত ভেক্টর। এখন যে ভেক্টর রাশির মান বিপ্রতীপ তাকে কি বলা হয়? বিপরীত ভেক্টর বলা হয়। এখন আমি মান বিপরীত কিভাবে? মানটা হবে তোমার গুণাত্মক বিপরীত। এখন গুণাত্মক বিপরীতটা কি? মনে করো আমি তোমার একটা সংখ্যা বললাম 5, আমি এখানে বলি একটা সংখ্যা বললাম 5, এটার গুণাত্মক বিপরীত সংখ্যা কোনটা হবে? 1/5। গুণাত্মক বিপরীত মানে ভাগ আকারে থাকবে। এখন আমি তোমাকে সংখ্যা বললাম মনে করো 2, তাহলে এটা গুণাত্মক বিপরীত কি হবে? 1/2। আমি তোমাকে একটা সংখ্যা বললাম 3, এটা গুণাত্মক বিপরীত কি হবে? 1/3। তার মানে এর সংখ্যাটা কি হবে? যে ভেক্টর রাশির মান বিপ্রতীপ, যে ভেক্টর রাশির মান বা একটা অপরটার বিপরীত মান বিপরীত, তাকে কি বলে? বিপরীত ভেক্টর বলে। বিপরীত ভেক্টর বলে। ঠিক আছে, আমি যদি বলি মনে করো একটা ভেক্টর রাশি নিলাম আমি, এটার মান হচ্ছে মনে করো এতটুক, আর এটার নাম্বার নিলাম এটা এতটুক। ঠিক আছে, ধরলাম আমি বললাম এটা হচ্ছে কি 5i। এখন আই মানে কি? আই হচ্ছে কি তোমার এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা, একক ভেক্টর পর আমরা এটা পরে পড়বো। তো আই হচ্ছে কি একক ভেক্টরটা, এটা হচ্ছে এক্স অক্ষ না, আমরা তো জানি এটা হচ্ছে এক্স অক্ষ, এটাও এক্স অক্ষ। আর এটা হচ্ছে যদি এটা হচ্ছে তোমার যদি এ ভেক্টর হয়, আর এটা হচ্ছে যদি বি ভেক্টর হয়। এখন এ বি এর কখন বিপরীত হবে? যখন বি এর মানটা 1/5i হবে। বোঝা গেছে? কারণ এ আর বি কিন্তু বিপরীত। এখন আমি যদি আবার আরেকটা এক্সাম্পল দিই, মনে করে এ এর মানটা হচ্ছে কি 2i, আর এটার মান কত হবে তাহলে বলতো? এটার মান ধরলাম আমি 2i, এটা হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টরের মান 2i, তাহলে বি ভেক্টরের মানটা কত হবে? বি ভেক্টরের মানটা হতে হবে হচ্ছে কি 1/2i। মানে এইভাবে হলে কিন্তু তাহলে মানটা বিপরীত হইতেছে, তার মানে এটা কি তোমার বিপরীত ভেক্টর। ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী এক্সাম্পলে যাই আমরা। পরবর্তী এক্সাম্পল হচ্ছে কি একক ভেক্টর। এখন একক ভেক্টরটা কি? যে ভেক্টরের মান এক একক তাকে কি বলা হয়? একক ভেক্টর বলা হয়। আমরা লিখে ফেলি আগে, যে ভেক্টরের মান এক একক, এক একক তাকে কি বলে? একক ভেক্টর বলে। তাকে একক ভেক্টর বলে। এখন একক ভেক্টর আমরা কিভাবে বের করতে পারি? দেখো আমি যেটা ভেক্টর নিলাম এটা হচ্ছে গিয়ে তোমার মনে করো একটা ভেক্টর, নীল কালির এই ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে কি এ ভেক্টর। ঠিক আছে। এখন এই ভেক্টরটা মান দেওয়া আছে তোমার হচ্ছে গিয়ে 20 নিউটন। ঠিক আছে, এই ভেক্টরটা মান তোমার মনে করো যে 20 নিউটন দেওয়া আছে। এখন এটার একক ভেক্টর বের করবো আমরা। এখন একক ভেক্টর কিভাবে বের করবো? এইটাকে আমরা 20টা ভাগে ভাগ করতে পারবো না? 20টা ভাগে ভাগ করলে যেই একটা মান পাবো, আমরা বলছি যে ভেক্টরের মান এক একক মানে কি আমরা একটা ভাগ লাগবে আমাদের, তার মানে কি সেটা কি একক ভেক্টর। এখন যদি আমি এটাকে একটা ভাগে নেই, দেখো যদি আমি একটা 20টা ভাগ করি, 20টা ভাগের এক ভাগ মনে করো এইটুক। ঠিক আছে, 20 ভাগের এক ভাগ এইটুক, তার মানে কি এইটুকুই হচ্ছে গিয়ে তার একক ভেক্টর। এইটুকুই কিন্তু একক ভেক্টর, মানে এখন কিন্তু দিকটা কিন্তু এদিকেই, এইটুকুই কিন্তু তার একক ভেক্টর। এখন একক ভেক্টরকে প্রকাশ করা হয় কি কি দ্বারা? দেখো একক ভেক্টরকে প্রকাশ করা হয় এই যে মনে করো একটা ভেক্টর এ, এর উপর একটা ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। এখন আমরা একক ভেক্টরটা পাইতেছি কিভাবে? মনে করো এই যে একটা ভেক্টর এ ভেক্টর, এই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করছি, যেহেতু 20 নিউটন দেওয়া আছে, তার মানে কি কোন ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই? একক ভেক্টর পাই। দেখো এ ইজ ইকুয়াল টু এ ডিভাইড বাই এ এর মান, এই যে এটা মান। ঠিক আছে, বোঝা গেছে? আমি আরেকটা এক্সাম্পল দিই, দেখো মনে করো এই একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটার মান হচ্ছে কি তোমার 5 মিটার পার সেকেন্ড বা 5 নিউটন, ধরো 5 নিউটন। তার মানে কি এই ভেক্টরটাকে 5টা ভাগে ভাগ করতে হবে আমাদের, তাহলে তো আমরা একক ভেক্টর পাবো। দেখো 5টা ভাগে ভাগ করলে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, 1 2 3 4 5, এই 5টা ভাগে হলো, ধরো সবগুলো সেম ভাগ। তাহলে কি এই যে একটা পার্টটা এটা কি একক ভেক্টর। তার মানে কি আমরা এই যে 5 নিউটন ছিল সেটাকে 5 দ্বারা ভাগ করে তো আমরা পাইছি না একক ভেক্টরটা। তার মানে কি যেই ভেক্টরটা ছিল সেই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করছি, মান দ্বারা ভাগ করলে কি পাইছি আমরা? একক ভেক্টর। তাহলে আমরা যদি এখানে একক ভেক্টর পাইতে চাই তাহলে কি, যে ভেক্টর ছিল মানে ভেক্টরটা ছিল 5, মনে করো 5i ছিল ভেক্টরটা 5i, যেহেতু তোমার এক অক্ষের দিকে। আর যদি আমরা ভাগ করি তোমার 5 দ্বারা, তাহলে কি আমরা পাইতেছি 1i। এইটা হচ্ছে কি একক ভেক্টরটা। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো যে একক ভেক্টরটা কিভাবে চলে। এখন দেখো একটা জিনিস, যেহেতু একক ভেক্টর একটা তোমার ইউনিক ভেক্টর, এই যে একক ভেক্টরের উপরে চিহ্নটা এইভাবে দিতে হয়, এ ক্যাপ মানে ক্যাপ চিহ্ন দিতে হয়, যেহেতু একটা তোমার ইউনিক ভেক্টর মানে অন্য অন্য ভেক্টর থেকে আলাদা, মানে একটা আলাদা সম্মান আছে, এই জন্য তোমার এর উপরে একটা ক্যাপ দিয়ে চিহ্ন দিয়ে এটা প্রকাশ করা হয়। এখন একক ভেক্টরের দিক কোন দিকে? একক ভেক্টরের দিকটা দেখো কোন দিকে, কারণ এই ভেক্টরটা কিন্তু এই ভেক্টরের উপরেই একক ভেক্টরটা, কারণ আমরা অন্য কোনো ভেক্টরে তো বাইর করতেছি না একক ভেক্টর, এই ভেক্টরটার একক ভেক্টর ভেক্টর বের করতেছি।
তার মানে দিকটা কোন দিকে হবে? এই ভেক্টরের দিকটা যেদিকে, এই একক ভেক্টরের দিকটাও সেদিকেই হবে। তার মানে এখন দেখো, তুমি যদি এখন কেউ যদি বলে যে একক ভেক্টর আর মূল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, সুন্দর কোশ্চেন না এটা? মনে করো এই যে একটা ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর, আর এটার একক ভেক্টর হচ্ছে কি এইটুক, এই যে এইটুক একক ভেক্টর, ঠিক আছে? এখন একক ভেক্টর আর এই যে মূল ভেক্টরটা মনে করো এ ভেক্টর, আর এই একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ। এখন এই দুটার মধ্যে মধ্যবর্তী কোণ কত? দেখো, এই ভেক্টরটা যেই দিকে, এই ভেক্টরটা সেই দিকেই। তার মানে কি এই দুটার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তার মানে কি এই একক ভেক্টর আর যে মূল ভেক্টর, এই দুটার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। বোঝা গেছে? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, তোমার একক ভেক্টর আর মূল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। আর একক ভেক্টরের দিক কোন দিকে? মূল ভেক্টরের দিক যেদিকে, একক ভেক্টরের দিক সেদিকে। আমি যদি এখন তোমার একটা আরেকটা ভেক্টর নেই, মনে করো একটা বি ভেক্টর নিলাম আমি, এটা হচ্ছে কি বি ভেক্টর। এখন এটা হচ্ছে একক ভেক্টর, মনে করো ধরলাম সেটা বি ভেক্টর, ছোট বি, বি ক্যাপ। তাহলে এই ভেক্টরের দিক কোন দিকে হবে? বি এর যে দিক যেদিকে সেদিকে। আমি যদি এই দিকটাকে এইভাবে নেই, দেখো, মনে করলাম এটা আমি সি ভেক্টর, আবার কালি নেই, এটা মনে করলাম যে সি ভেক্টর। এখন এখানে যে ছোট একক ভেক্টরটা, এই একক ভেক্টরটাকে আমি ধরলাম যে সি ক্যাপ। তাহলে সি ক্যাপের দিক কোন দিকে? আগে যে এদিকে দিক ছিল, এখন কি দিক কি এদিকে? না, এই মূল ভেক্টরটার দিক যেদিকে, সি এর দিকটাও সেদিকে, সি ক্যাপের দিকটা ঠিক সেদিকে। তার মানে কি এখানে আমরা লিখতে পারি যে, নিচে লিখে দিই, একক ভেক্টরের দিক কোন দিকে? একক ভেক্টরের দিক মূল ভেক্টরের দিকে, ভেক্টরের দিকে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। চলো কারণ পরবর্তী যাই আমরা। পরবর্তীতে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে মাত্রা। এখন যে আমরা এই যে পড়লাম আই ক্যাপ, জে ক্যাপ বা কে ক্যাপ, আমরা সবসময় পড়ছি দ্বিমাত্রিক যে মাত্রা স্থানাঙ্ক ব্যবস্থা, মানে এক্স ওয়াই নিয়ে পড়ছি আমরা, কিন্তু আমাদের কিন্তু ইন্টার লেভেলে উঠলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক নিয়ে পড়তে হবে। সেটা হচ্ছে গিয়ে তোমার এক্স, জেড আর ওয়াই, মানে তিনটা এক্স ওয়াই জেড নিয়ে পড়তে হবে। এখন মাত্রা কিভাবে? মনে করো আমি তোমাকে একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো এটা হচ্ছে গিয়ে তোমার বাসা, ঠিক আছে? এটা তোমার বাসা, আর এটা হচ্ছে গিয়ে তোমার স্কুল, এটা হচ্ছে তোমার স্কুল, এটা হচ্ছে বাসা, এটা হচ্ছে গিয়ে তোমার স্কুল বা কলেজ, যেটাই হোক। এখন তুমি বাসা থেকে স্কুল যাবা, এখন তুমি চাইলে কিন্তু সরলরৈখিক পথে যেতে পারো, এই যেটা সরলরৈখিক পথ বাসা থেকে স্কুলের। এখন মনে করো তুমি আসতে হচ্ছে গিয়ে বাসা থেকে স্কুলের দূরত্ব হচ্ছে গিয়ে তোমার মনে করো 20 কিলোমিটার বা 2 কিলোমিটার, আসলে 20 কিলোমিটার বেশি হয়েছে, মনে করো 2 কিলোমিটার। এখন তুমি মনে করো যে 1 কিলোমিটার আসছো। এখন তোমার বাসা থেকে মনে করো কেউ ফোন দিছে, তোমার মা ফোন দিছে, যে বলতেছে যে তুমি কোথায়, তুমি এখন কোথায় আছো? এখন তুমি বললা যে আমি বাসা থেকে 1 কিলোমিটার দূরে আছি, তাই না? তোমার কিন্তু আর কিছু বলা লাগতেছে না তোমার অবস্থান বোঝানোর জন্য, তোমার অবস্থান কিন্তু এখানে। এখন তোমার আম্মু ফোন দিছে, মনে করো যে তুমি বাসা থেকে কোথায় আছো, তুমি বললা যে আমি বাসা থেকে 1 কিলোমিটার দূরে আছি বা স্কুল থেকে 1 কিলোমিটার আগে আছি। তোমার কিন্তু একটা কথা বলেই কিন্তু তুমি তোমার অবস্থানটা বুঝাতে পারছো। তার মানে তোমার গতিটা কোন রূপ? একরূপ, মানে একমাত্রিক গতি তোমার। এখানে যে তোমার গতিটা হয়েছে এটা হচ্ছে তোমার একমাত্রিক গতি, কারণ তুমি একবারই কিন্তু প্রকাশ করতে পারছো। এখানে কি মাত্রাটা কি? একমাত্রিক, ঠিক আছে? এখন আমি যদি বলি, মনে করো এইভাবে, আচ্ছা এটাই নেই, কালি অন্য কালি নেই। মনে করো এই হচ্ছে গিয়ে তোমার বাসা, এই হচ্ছে গিয়ে তোমার স্কুল, ঠিক আছে? এখন তুমি গেলা কিভাবে? তুমি এইভাবে গেলা, এই যে এইভাবে, এইভাবে তুমি স্কুলে গেলা। এখন এটা হচ্ছে গিয়ে তোমার বাসা, এটা স্কুল, লিখে দিই সুবিধা হবে, স্কুল। এখন তোমার মা ফোন দিয়ে বলল, মনে করো তুমি এখানে গেলা, এই পর্যন্ত আসছো, সাপোজ, ঠিক আছে? এখন তুমি বললা যে বাসা থেকে তুমি 2 কিলোমিটার দূরে আছো। এখন তোমার মা কি সরল পথে যাবে, নাকি এই পথে যাবে, না এই পথে যাবে? কারণ তখন কিন্তু রাস্তা একটাই ছিল, বাসা থেকে স্কুল। এখন কিন্তু রাস্তা অনেকগুলো, কারণ তুমি সরল পথে চলে যেতে পারবা, তুমি চাইলে এই পথে যেতে পারবা, এই পথে যেতে পারবা। এখন কিন্তু রাস্তা অনেকগুলো, চাইলে কিন্তু তুমি সোজাভাবে যেতে পারবা, ঠিক আছে? এখন তোমার মায়ের কি করতে হবে? প্রথমে যেতে হবে এইভাবে। তুমি বললা যে তুমি আসো হচ্ছে গিয়ে, মনে করো প্রথমে 2 কিলোমিটার, সরি, বাসা থেকে 2 কিলো, আরে এটা আসছে কেন, বাসা থেকে তুমি 2 কিলোমিটার দূরে আসো, আর 2 কিলোমিটার দূরে আবার তুমি 500 মিটার দূরে আসো। 2 কিলোমিটার যে তুমি 500 মিটার উপরের দিকে আসো। কিভাবে দেখো, এই দেখো, এই প্রথমে তোমার মা এইটুক আসবে, আসার পর তারপর আবার এইটুক যাবে। তুমি বললা যে আমি 2 কিলোমিটার আর 500 মিটারের মধ্যে আছি। তাহলে কি প্রথমে যাবে তোমার মা এক্স অক্ষ বরাবর 2 কিলোমিটার, তারপরে কি ওয়াই অক্ষ বরাবর 500 মিটার যাবে, ঠিক আছে? এখন কিন্তু তোমার অবস্থান বোঝানোর জন্য দুইটা বিন্দু লাগছে, তার মানে তোমার গতিটা কি রূপ ছিল? দ্বিমাত্রিক ছিল। এখানে যে তোমার যে গতিটা বা তোমার যে মাত্রাটা সেটা কি ছিল? দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক, ঠিক আছে? এখন পরের কেসটা কিরকম? আমি অন্য কালি নেই,
পরের কাজটা এইভাবে ধরো, তুমি এই যে তোমার এখানে বাসা, আর এই ছিল তোমার স্কুল। এখন মনে করো যে তুমি বাসা এইভাবে এইভাবে গেছো, ঠিক আছে? এখন তুমি এখানে আসো হচ্ছে গিয়ে উড়ন্ত অবস্থায়, মনে করো তুমি হেলিকপ্টারে গেছো, ঠিক আছে? এখন তোমার মা তোমাকে কিভাবে খুঁজতে হবে? তোমার মা কি করতে হবে? প্রথমে মনে করো এক্স অক্ষ বরাবর যেতে হবে, পরে পরে দেখো ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব যেতে হবে। এখন তুমি মনে করো যে উপরে আছো, মানে তুমি একটা আকাশে উঠতেছো, তার মানে কি তোমার জেড অক্ষ বরাবর তোমার মায়ের আরেকটা দূরত্ব যেতে হবে। এই হচ্ছে কি তোমার মায়ের দূরত্বটা হবে। তখন কি তোমাকে ধরার জন্য কয়টা পথ লাগছে? মনে করো এক্স অক্ষ বরাবর তোমার মা গেছে হচ্ছে কি 1 কিলোমিটার, ওয়াই অক্ষ বরাবর গেছে হচ্ছে কি তোমার 500 মিটার। আবার উপর দিকে মানে আকাশের দিকে মনে করো এই যে ভূমি, তো তুমি মনে করো এখানে আসো, এই তোমার মা মনে করো প্রথমে এক্স অক্ষ বরাবর আসছে, ওদিক থেকে আসছে, পরে ওয়াই অক্ষ বরাবর গেছে, মনে করো এক্স অক্ষ বরাবর আসছে, ওয়াই অক্ষ বরাবর গেছে, তারপর এখন জেড অক্ষ বরাবর উপর উঠবে, মানে উপর উঠতে হবে তার মনে করো আরো 500 মিটার। এই উপর উঠতে হয়েছে 500 মিটার। তার মানে কি তোমার অবস্থান বোঝানোর জন্য তোমার 3টা বিন্দু লাগছে, ঠিক আছে? তার মানে তোমার এখানে গতিটা কি, বা তোমার যে অবস্থানটা ছিল সেটা কি? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক। এখন এটা তো সহজ এক্সাম্পল দ্বারা বোঝানো যায়, দেখো আমি যদি বলি একটা ক্লাসে মনে করো যে স্টুডেন্ট আছে, এখানে মনে করো যে একটা, এখানে দাঁড়া আমি অন্যভাবে দেখাই। আহ অন্য কালি, কোন কালি নেওয়া যায়? এই কালি নেই। মনে করো এখানে একটা বেঞ্চ আছে, একটা বেঞ্চ, একটা বেঞ্চ, এই একটা বেঞ্চ, এই একটা বেঞ্চ, এই একটা বেঞ্চ, এই একটা বেঞ্চ। এখানে বেঞ্চ কয়টা? 1 2 3 4 5। এখন মনে হয় 5 জনে 5টা স্টুডেন্ট বসে আছে 5 জায়গায়। এখন কোন টিচার যদি ক্লাসে আসে তাহলে কি বলবে? তাহলে কিন্তু যে কোনো একজনকে তুমি ডাক দিলে কিন্তু কেউ বুঝতে পারবে না, কারণ বললো বললো যে এই তুমি দাঁড়াও। এখন কিন্তু সবাই দাঁড়াইতে পারবে, কারণ কেউ কিন্তু বুঝবে না যে কাকে ডাকছে। এখন টিচার যদি নির্দিষ্ট করে বলে এই সেকেন্ড বেঞ্চে যে আসো সে দাঁড়াও, তাহলে কি তোমার কি অন্য কেউ দাঁড়াবে? না, সেকেন্ড বেঞ্চে যে আছে সেই কিন্তু দাঁড়াবে। তার মানে কি এখানে যে তার যে ইটা হলো, অবস্থানটা হলো, সে কিন্তু একমাত্রিক, মানে একজনকে বলার মাধ্যমেই কিন্তু সে কিন্তু অবস্থানটা বুঝাইতে পারছে, তার মানে কি এটা একমাত্রিক। এখন যদি এই জিনিসটা এইভাবে হতো, দেখো মনে করো এখানে আরো একটা সারি আছে, আরো একটা সারি আছে, ঠিক আছে? এখন মনে করো এখানে স্টুডেন্ট আছে। এখন দেখো, এখন যদি টিচার এসে বলে এই সেকেন্ড রোতে যে আসো সে দাঁড়াও, এখন কিন্তু দুইজন দাঁড়াবে, এও দাঁড়াবে এও দাঁড়াবে। তার মানে কি এখানে কিন্তু তোমার গতিটা তোমার বোঝানোর জন্য এখন কিন্তু তোমাকে এইভাবে বললে হবে না যে এই দ্বিতীয় বেঞ্চে যে আছে সে দাঁড়াও। এখন বলতে হবে দ্বিতীয় যে কলাম, দ্বিতীয় কলামে যে দ্বিতীয় জন আসো সে দাঁড়াও। তার মানে কি তোমার কিন্তু এখন এইজন দাঁড়াবে, এখন কিন্তু এইজন দাঁড়াবে না, কারণ দ্বিতীয় কলামে দ্বিতীয় জন যে আছে সে কিন্তু দাঁড়াবে। তার মানে কি তোমার এখানে অবস্থানটা বোঝানোর জন্য দুইটা দিক লাগছে, একটা হচ্ছে গিয়ে দ্বিতীয় কলাম, আর একটা হচ্ছে গিয়ে দ্বিতীয় নাম্বারে যে আছে সে। তার মানে কি এটা দ্বিমাত্রিক গতি। এখন ধরো যে একজনের মাথায় একজন করে আছে, মনে করো এই যে যে লোকটা, ছাত্রটা তার মাথায় একজন আছে, তার মাথায় এই একজন আছে, আবার এই ছাত্রটা তার মাথায় একজন আছে, এই ছাত্রটা তার মাথায় একজন আছে, এই ছাত্র তার মাথায় একজন, এই ছাত্র তার মাথায় একজন। এখন তোমার যদি ডাকতে হয় তুমি কিভাবে ডাকতে পারবা? এখন তোমার বলতে হবে যে প্রথম কলামের দ্বিতীয় জনের দ্বিতীয় জন দাঁড়াও, দ্বিতীয় জনের উপরের জন দাঁড়াও। বুঝা গেছে? মানে দ্বিতীয় জনের মাথায় যে উপরে আছে তাকে দাঁড়া করাতে হবে। এখন মানে তাহলে কি হবে? তোমার এ একটা গতি লাগছে যে প্রথম কলাম, তারপরে দ্বিতীয় বেঞ্চ, দ্বিতীয় বেঞ্চের দ্বিতীয় জন, মানে কি নিচের যে একজন আছে উপরে একজন আছে, তার মানে কি তোমার উপরের জনকে ডাকতে বলছে। এখন তাহলে কয়টা পথ লাগছে? তোমার 3টা দিক লাগছে, তার মানে কি এটা ত্রিমাত্রিক গতি বা ত্রিমাত্রিক অবস্থান। বুঝা গেছে? আশা করি মাত্রা বুঝতে পারছো। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি আমরা। এখন দেখবো হচ্ছে কি আমরা আয়ত একক ভেক্টর। এখন আয়ত একক ভেক্টরটা কি? এখন যে আমরা ত্রিমাত্রিক যে ব্যবস্থাটা পড়লাম এটাই হচ্ছে কি তোমার আয়ত একক ভেক্টর। দেখো আমি একটু আঁকি, এইভাবে আঁকি। এই হচ্ছে কি তোমার দ্বিমাত্রিক ব্যবস্থা। এখন আমরা ত্রিমাত্রিক ব্যবস্থাটা আনবো। এখান থেকে যদি আমি এইভাবে নিই ত্রিমাত্রিক ব্যবস্থা, এই পুরোটাকে আমি একটু নিচে আনি, ঠিক আছে? চলো, এখন আয়তকের ভেক্টরটা কি? প্রশ্ন তোমার যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আছে, আমরা জানি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা জানি। ত্রিমাত্রিক যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আছে, সেই যে তোমার যে ধনাত্মক তলগুলো, মানে এটা হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক তল। আচ্ছা, আমি কালিটা চেঞ্জ করি, কালো কালি নেই। এটা হচ্ছে কি তোমার এক্স অক্ষের ধনাত্মক তল, এটা হচ্ছে কি তোমার ওয়াই অক্ষের ধনাত্মক তল, আর এটা হচ্ছে কি জেড অক্ষের ধনাত্মক তল। মানে ত্রিমাত্রিক যে তিনটা যে ধনাত্মক তল আছে, সেই ধনাত্মক তল বরাবর যে একক ভেক্টর চিন্তা করা হয়, কারণ নামটা হচ্ছে কি তোমার আয়ত একক ভেক্টর। দেখো আয়ত একক ভেক্টর, যে একক ভেক্টর চিন্তা করা হয় তাকে কি বলা হয়? আয়ত একক ভেক্টর। এখন এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা আছে সেটা সবাই জানে, সেটা হচ্ছে কি তোমার আই ক্যাপ। এই যে একক ভেক্টরটা সেটা হচ্ছে কি আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরটা সেটার নাম হচ্ছে কি জে ক্যাপ, বা জে দিয়ে প্রকাশ করা হয়, এটাকে ক্যাপ বলা হয়। আর জেড অক্ষ বরাবর যেটা আছে সেটা হচ্ছে কি তোমার কে ক্যাপ। বুঝা গেছে? তো সংখ্যাটা কি হবে? ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক সরি, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ব্যবস্থায়
তোমার তিনটে ধনাত্মক তলে, তিনটি ধনাত্মক তলে মানে এক্স ওয়াই জেড, তিনটি ধনাত্মক তলে, এটা মানে হচ্ছে কি তোমার এক্স ওয়াই আর জেড তলে যে একক ভেক্টর, যে একক ভেক্টর কল্পনা করা হয় তাই কি আয়ত একক ভেক্টর, একক ভেক্টর। ঠিক আছে, বোঝা গেছে? এখন যদি আমি তোমাকে একটা জিনিস দেখাই, দেখো দাঁড়াও, কি নেই, আমি যদি একটা ঘন বস্তু নেই, এটাকে এইভাবে নিতে হবে, দেখি তো সাজানো যায় কিনা। উম, সমান করা যাইতেছে না। আচ্ছা দাঁড়াও, আমি এটা ঠিক করে একটু, এটা এইভাবে করলাম। আর এই যে এটা আছে, এটাকে আমি একটু যদি এদিকে বাঁকাই, মনে করো এক্স অক্ষরটা যদি একটু বাঁকাই, যেটা অক্ষরটায়, এই দেখো এখন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি তোমাকে বলি দাঁড়াও, এই যে এই বিন্দুটার অবস্থান কি নির্ণয় করবা, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা? এই বিন্দুর অবস্থান কিন্তু শূন্য আছে, দেখো এখানে কিন্তু তুমি এক্স অক্ষ দিয়ে আর ওয়াই অক্ষ দিয়ে পারবা না, তোমার কিন্তু জেড অক্ষরটাও লাগবে। এখন তুমি কি করতে হবে, তোমার এক্স অক্ষ বরাবর দেখো এইটুকু আসতে হবে প্রথমে, আমি দেখাইতেছি। কাল এটা কই, এই যে, আমি অন্য কালি নেই, মনে করো আমি যদি এই কালিটা নেই, মনে করো এক্স অক্ষ বরাবর প্রথমে তোমাকে এইটুকু আসতে হবে, আসলা। এরপরে কি করতে হবে, এরপরে তোমার জেড অক্ষ বরাবর এইটুকু আসতে হবে না, তোমার ওয়াই অক্ষ বরাবর এইটুকু যেতে হবে প্রথমে। তারপরে তুমি কি করবা, তারপরে তুমি জেড অক্ষ বরাবর এইটুকু আসবা। ঠিক আছে, তাহলে কিন্তু তুমি এই অবস্থানটা পাইলা। দেখো আমি যদি এখানে বলি এক্স থেকে মনে করো, সরি, এক্স থেকে মনে করো যে আমি 3 মিটার আসি, 3 মিটার, ওয়াই অক্ষ থেকে মনে করো যে আমি 2 মিটার আসলাম, জেড অক্ষ থেকে আমি মনে করো যে আরো 1 মিটার আসলাম, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 3,2,1। বুঝা গেছে? এইভাবে কিন্তু তোমার আয়তকার উল্টোটা চিন্তা করা হয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পরে হচ্ছে গিয়ে অবস্থান ভেক্টর। এখন অবস্থান ভেক্টর কি, প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর যদি অবস্থান নির্ণয় করা হয় তাহলে সেটা কি অবস্থান ভেক্টর। এখন এটাও তোমার ত্রিমাত্রিক ব্যবস্থা। এই দেখো, এই হচ্ছে গিয়ে তোমার ই, আর এখানে যদি আরেকটা ই নেই, সরি, এই তো, যে এইভাবে নেই আমি, দেখো এটা কিন্তু তোমার ত্রিমাত্রিক ব্যবস্থা হয়ে যাচ্ছে। এই যে প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি আমি কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করি, মনে করো এই যে এখান থেকে এখানে এই দূরত্বটা হচ্ছে গিয়ে তোমার যে ভেক্টর রাশিটা আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে একটা এখানে একটা ভেক্টর রাশি আছে, তো এই যে অবস্থানটা মনে করো এখানে একটা বিন্দু হচ্ছে পি, সরি পি বিন্দু, আর এখানে হচ্ছে ও বিন্দু। ঠিক আছে, এই যে ও আর পি এর যে অবস্থানটা সেই নির্ণয় করা হচ্ছে গিয়ে তোমার অবস্থান ভেক্টর। মনে করো এখানে ভেক্টর আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার মনে করো 2i+3j। এখন 2i মানে প্লাস 3j মানে কি, 2i মানে তুমি এক্স অক্ষ বরাবর 2 ঘর যাবা, আর 3j মানে হচ্ছে তুমি ওয়াই অক্ষ বরাবর আরো 3 ঘর যাবা। এই ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেলা, তো এটা হচ্ছে 2i, আর এটা হচ্ছে 3j। তার মানে কি, এটা হচ্ছে কি তোমার ভেক্টর রাশিতে প্রকাশ করলা, তুমি 2i+3j এখানে আসো, তার মানে কি অবস্থান প্রকাশ করলা। তাহলে অবস্থান ভেক্টরটা কি, প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হলে, অবস্থান নির্ণয় করা হলে তাকে কি বলে, অবস্থান ভেক্টর বলে, তাকে অবস্থান ভেক্টর বলে, অবস্থান ভেক্টর বলে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখি, পরবর্তীটা হচ্ছে তোমার সমতুল্য ভেক্টর। এখন সমতুল্য ভেক্টর কি, যে ভেক্টর গুলো একই তল বরাবর থাকে। ঠিক আছে, এখন আমরা সমতুল্য ভেক্টরের এক্সাম্পলটা দেই তোমার ই দিয়ে, ঘনক দিয়ে। দেখো আমি যেটা ঘনক আঁকি, নিচে আনি, যদি ঘনক আঁকি, দেখো প্রথমে সংজ্ঞাটা লিখে দিই, চলো। তো যে ভেক্টর, যদি কোনো ভেক্টর, যদি দুই বা ততোধিক ভেক্টর, আমি লিখি এটা এইভাবে, দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে থাকে, দুই বা ততোধিক ততোধিক ভেক্টর যদি একই তলে থাকে, তবে তাকে কি বলে, সমতলীয় ভেক্টর, তবে তাকে সমতলীয় ভেক্টর বলে, সমতলীয় ভেক্টর বলে। দেখো সমতলীয় ভেক্টর আমি যদি দেখি, দেখো
এই যে তোমার একটা তল আছে, এই যে তলটা দেখো, এই যে তোমার তলটা, এই তলটা কি বলা যায়, এইটা কিন্তু এক্স অক্ষ। আচ্ছা সরি, এই যে এক্স অক্ষটা, এটা কিন্তু তোমার এক্স অক্ষ। এই যে এটা এক্স অক্ষ, এই যে অক্ষটা এটা হচ্ছে গিয়ে তোমার ওয়াই অক্ষ, আর এই যে অক্ষটা এটা হচ্ছে জেড অক্ষ। বোঝা গেছে? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে সরি বড় হাতের এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। এখন এই তলটা, এই তলটা দেখো এক্স অক্ষের সাথে আর ওয়াই অক্ষের সাথে আছে, তার মানে কি এই যে তলটা আছে, এই তলটা কি তোমার, দেখো এই যে তলটা আছে, এই তলটা হচ্ছে গিয়ে তোমার এক্স ওয়াই তল। আমি লিখে দিই, এটা এই কলম দিয়ে লিখি, এক্স ওয়াই তল। এখন দেখো এই যে নিচের তলটা আছে, এটা কি এক্স অক্ষের সাথে আছে আর জেড অক্ষের সাথে আছে, তার মানে এই যে তলটা, এই তলটা কিন্তু এক্স জেড তল। দেখো এই নিচের তলটা, এই তলটা কিন্তু এক্স জেড তল, এক্স জেড তল। আর এই যে তলটা আছে, দাঁড়াও অন্য কারণে লাল কালি নেই, এই যে তলটা মানে এই সামনে তলটা, এই তলটা এই তলটা কিন্তু সেম। দেখো এই যে তলটা, এই তলটা কিন্তু সেম। দেখো এখানে যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড, তার মানে কি এই যে তলটা আছে, এই তলটা কি হবে তোমার ওয়াই আর জেড তল। দেখো এই যে তলটা, এটা হচ্ছে ওয়াই আর জেড তল, ওয়াই জেড তল। দেখো এই যে ওয়াই জেড তল, এটাও কিন্তু ওয়াই জেড তল, এই যে পাশে আছে এই যে এইটা, এইটা কিন্তু ওয়াই জেড তল। আর উপরে যেটা আছে সেটা কিন্তু তোমার আবার এক্স জেড তল, মানে দুটো কিন্তু সমান, এই দুটো তল কিন্তু সেম তল। আবার এই এক্স ওয়াই তল আর এই যে একদম সামনে তলটা আছে, এই যে সামনে তলটা, এই যে সামনে এই এক্স ওয়াই তলের ঠিক বিপরীত দিকে যে তলটা আছে, সেটাও কিন্তু এক্স ওয়াই তল। এখন কোনো ভেক্টর যদি এখানে থাকে, আমি দেখাই, অন্য কালার দিয়ে দেখাই, মনে করো কোনো ভেক্টর আছে, সাদা কালি দেখাবে না, দাঁড়াও এক সেকেন্ড, কমলা কালার দিই। মনে করো একটা ভেক্টর আছে এখানে, এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে। এখন দেখো এই সবগুলো কিন্তু এক্স ওয়াই তলে আছে, তার মানে কি এগুলো সমতলীয় ভেক্টর, কারণ একই তলে আছে। আবার মনে করো এই ভেক্টর গুলো এখানে এখানে আছে, এখানে আছে, তো যেভাবেই থাকুক, আকার দিয়ে কোনো ই নাই, আকার দিক কোনো কিছুই নাই। মনে করো এখানে হচ্ছে এ ভেক্টর আছে, একটা এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, আবার সি ভেক্টর আছে। আবার এখানে মনে করো এ আছে, এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, সি ভেক্টর আছে, ডি ভেক্টর আছে, ই ভেক্টর আছে। এখন দেখো এখানে যে সবগুলো ভেক্টর আছে, এই সবগুলো ভেক্টর কিন্তু সমতলীয়। এখানে ভেক্টর গুলো কি সমতলীয়, কারণ তারা একই তলে আছে। আবার এখানে যে তিনটা ভেক্টর আছে, এই তিনটা ভেক্টর কিন্তু সমতলীয়, তার মানে কি তারা একই তলে আছে, সমতলীয়, সমতলীয় ভেক্টর। বুঝা গেছে? কারণ তারা একই তলে আছে, এজন্য কিন্তু তাদের সমতলীয় ভেক্টর বলা হইতেছে। এখন তোমাকে যদি বলি আমি, এখানের যে বি ভেক্টরটা আর এখানের যে বি ভেক্টরটা, এটা কি সমতলীয় ভেক্টর? না, কারণ এটা আছে তোমার এক্স ওয়াই তলে, আর এটা আছে তোমার কোন তলে, এক্স জেড তলে, তার মানে কি দুটা আলাদা তলে আছে, এই জন্য কিন্তু দুটো সমতলীয় না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সমতলীয় ভেক্টরটা। আর পরবর্তীটা দেখি আমরা, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য তাকে কি বলা হয়? শূন্য ভেক্টর বলা হয়। ষোলো সংখ্যা দেখিয়ে দিই। যে ভেক্টরের মান শূন্য, মান শূন্য, তাকে কি বলা হয়? শূন্য বা নাল ভেক্টর বলে। নাল মানে তো শূন্য, জানো, নাল ভেক্টর বলে, নাল ভেক্টর বলে। এখন নাল ভেক্টরকে প্রকাশ করা হয় কিভাবে দেখো, কারণ শূন্য ভেক্টরে কিন্তু তোমার মান নাই, মান শূন্য। এখন কিন্তু সেই ভেক্টরটাকে প্রকাশ করতে পারবো না, কারণ কি আমরা জানি, মনে করো একটা ভেক্টরের মান মনে করো 20 নিউটন। এখন কিন্তু সেটাকে আমরা কিন্তু প্রকাশ করতে পারছি এইভাবে, যে এ এর মান 20 নিউটন, সেটা কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারছি যে পুরোটা কিন্তু 20। কিন্তু এই ভেক্টর তো মানই নাই, তার মানে কি শূন্য ভেক্টরকে তুমি একে প্রকাশ করতে পারবা না। এখন শূন্য ভেক্টরকে আমরা কিভাবে পেতে পারি? কিভাবে পাবো দেখো, মনে করো একটা ভেক্টর আছে এ ভেক্টর 6 সেন্টিমিটার, আর আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর, সেটা মনে করো 6 সেন্টিমিটার। এখন আমি যদি বলি যে ভেক্টর আছে এ ভেক্টর, এটা হচ্ছে তোমার 20 নিউটন এটা মান, এটা হচ্ছে বি ভেক্টর, এটার মান হচ্ছে 20 নিউটন। এখন এখান থেকে তুমি শূন্য ভেক্টর কিভাবে পাবা? এই দুটো ভেক্টরকে যদি বিয়োগ করে দাও, তাহলে কিন্তু আমরা শূন্য ভেক্টর পাইতেছি। আমরা যদি মান দুটো ভেক্টরের মান বিয়োগ করি, তার মানে কি এ ভেক্টরের মান মাইনাস বি ভেক্টরের মান যদি বিয়োগ করি, তাহলে কি হইতেছে, আমরা 20 - 20 পাইতেছি, কিন্তু তার মানে কি আমরা শূন্য ভেক্টর পাইতেছি, শূন্য ভেক্টরের মানটা পাইতেছি। এখন আমরা যদি এইভাবে করি যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে আমরা কি পাইতেছি? শূন্য ভেক্টর পাইতেছি। শূন্যের উপর একটা ভেক্টর সাইন দিতে হবে, যেহেতু আমরা এখন ভেক্টর মাইনাস করছি, আর এখানে ভেক্টরের মান মাইনাস করছি। শূন্য ভেক্টরের কিন্তু মানটাও শূন্য, দিকটাও শূন্য, মানে দিকটা দিক আছে, কিন্তু দিকে কিন্তু যেই দিকে মানে যে দুটো ভেক্টরের বিয়োগ করছি আমি, সেই ভেক্টরের দিকে হবে। বোঝা গেছে? এখন যদি আমি তোমাকে এইভাবে বলি, মনে করো একটা ভেক্টর হচ্ছে তোমার এদিকে, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর একটা ভেক্টর হচ্ছে এদিকে, সেটা মনে করো 5 সেন্টিমিটার। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এখন দেখো এটা কিন্তু বিপরীত ভেক্টর, আমরা জানি বিপরীত ভেক্টরের শর্ত কি ছিল, এ ইজ ইকুয়াল টু মাইনাস বি, এটা হচ্ছে বিপরীত ভেক্টর শর্ত। এখন এই দুটো যদি আমি যোগ করি, দেখো কি হবে তাহলে, এ প্লাস মাইনাস বি, এই দুটোকে যদি যোগ করি আমরা, তাহলে কি হবে আলটিমেটলি, কি হবে আলটিমেটলি এটাই হবে, মানে এ বিয়োগ বি।
তার মানে কি এই দুটো মান কি, মানে এ বিয়োগ বি বি হলো না, তাহলে এই বি এর মানটা কি হলো, মাইনাস এ, কারণ এর দুটো মান তো সেম, আমি বি কে লিখতে পারি কি মাইনাস এ, তাই না? তাহলে মাইনাস এ লিখলাম, আমি বিটা কি লিখলাম মাইনাস এ, লিখলে তাহলে কি হলো, এই বিটাকে আমি পরিবর্তন করে কি লিখতে পারবো, মানে এ লিখতে পারবো। তার মানে এ মাইনাস এ কত, জিরো, জিরো ভেক্টর, এখানেও কিন্তু সেম, এই বিটা কিন্তু কি মাইনাস এ লেখা যায়, ঠিক আছে? মানে বিটা কিন্তু এ লেখা যায়, কারণ যেহেতু সমান, মাইনাস এ না, শুধু শুধু এ লেখা যায়, কারণ দুটো মান সমান, দিকও সমান, তার মানে কি বি ভেক্টর সমান সমান এ ভেক্টর, আবার এ ভেক্টর সমান সমান বি ভেক্টরও লিখতে পারবো আমি। বোঝা গেছে? কারণ এটা কিন্তু সমান ভেক্টরের শর্তে পড়ছিলাম আমরা, আর এটা কিন্তু তোমার ওই যে বিপরীত ভেক্টরের শর্তে পড়ছিলাম। আশা করি বুঝতে পারছো যে শূন্য ভেক্টরটা কিভাবে আসছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো চলো পরবর্তীতে, তো এই হচ্ছে প্র্যাকটিস প্রবলেম আজকে আমাদের। আজকে আমরা যা শিখছি সেখান থেকে আমরা কি কি শিখতে পারছি। দুই বা ততোধিক ভেক্টর একই তলে কাজ করলে তাকে কি বলে, সমতলীয় ভেক্টর। আমরা একটু আগে পড়ছি যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে কাজ করে, যেমন এক্স ওয়াই তল, এক্স জেড তল, যদি একই তলে কাজ করে তাহলে তাদের কি বলা হয়, সমতলীয় ভেক্টর বলা হয়। এটা কিন্তু জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আসছে। মান শূন্য নয় এরকম একটি ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করা হয় তাহলে তাকে কি বলা হয়, এটা কিন্তু নাল ভেক্টর না, কারণ মান শূন্য নয় বলছে। মান শূন্য নয় তার মানে কি ভেক্টর একটা মান আছে, ওই ভেক্টরটাকে যদি তার মান দিয়ে ভাগ করা হয়, মনে করো মান শূন্য না এমন একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এখন ওই ভেক্টরটা যদি তার মান দিয়ে ভাগ করা হয় তাহলে কি পাওয়া যায়, একক ভেক্টর পাওয়া যায়। আমরা কিন্তু পড়ছি যে কোনো ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা হয় তাহলে কি পাওয়া যায়, একক ভেক্টর পাওয়া যায়, এই যে একক ভেক্টর, ঠিক আছে? এক্স জেড তলে একটি বিন্দুর অবস্থান নির্ণয় করো, এখন আমরা পড়ছিলাম কিন্তু এক্স এর যে একক ভেক্টর সেটা কি, আই ক্যাপ, আর জেড এর যে একক ভেক্টর সেটা কি, কে ক্যাপ, সরি, যে ক্যাপ লিখে যেটা যে একক ভেক্টর সেটা কি, কে ক্যাপ। এখন দেখো এখানে আই আর কে কোথায় আছে, এখানে জে আছে কে আছে না, আই আছে জে আছে এটাও না, আই আছে কে আছে, এটাই আনসার। বুঝা গেছে? তো এটা কিন্তু দেখো আই জে কে তিনটা আছে, আমাদের চাই শুধু এক্স জেড তলে, তার মানে কি আমাদের শুধু আই আর কে পাইতে হবে, আমরা পেয়ে গেছি, তার মানে অ্যান্সার কি সি নাম্বারটা। চলো পরবর্তীটা দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টরটা সেটা কি, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। আমরা কিন্তু পড়ছি মূল বিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামো, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দু যদি অবস্থান নির্ণয় করতে হয় তাহলে সেটা কি, অবস্থান ভেক্টর। আচ্ছা, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদের কি বলে, দেখো সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করছে, এখানে কিন্তু দিকের কথা বলছে, তার মানে কি এখানে মান সমান হতেও পারে না হতে পারে, তার মানে কি এটা সদৃশ ভেক্টর। যদি বলতো যে একই দিকে এবং মানও একই তাহলে কি সমান ভেক্টর হতো, যেহেতু মান বলে নাই তার মানে কি সদৃশ ভেক্টর। বুঝা গেছে? সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি, সমজাতীয় হতে হবে, অবশ্যই ভেক্টর সমজাতীয় হতে হবে, মান সমান হতে হবে, আর দিক তো সমান হতেই হবে, তার মানে কি তিনটাই, এ এক দুই তিন, মানে তিনটাই। দেখো পি ও কিউ পরস্পর বিপরীত হলে কি হবে, দেখো পি আর কিউ যদি পরস্পর বিপরীত হয় তাহলে আমরা কি শিখছিলাম, পি ভেক্টর সমান সমান মাইনাস কিউ ভেক্টর, তার মানে কি লেখা যায় এটাকে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান সমান কি জিরো, এই যে এক নম্বরটা। বুঝা গেছে? আচ্ছা পরেরটা দেখি। এ ও বি বিপ্রতীপ ভেক্টর কখন বলা হবে, দেখো যখন তোমার মানটা গুণাত্মক বিপরীত হবে। দেখো ফোর এর মান গুণাত্মক বিপরীত কি, যখন ফোর তার মানটা কি 1/4, তার মানে কি এটা গুণাত্মক বিপরীত, তার মানে অ্যান্সার কোনটা, এইটা। বোঝা গেছে কি জন্য এটা অ্যান্সার হয়েছে? আচ্ছা পরেরটা দেখি। কোন ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু এক হয়ে গেলে কোন ভেক্টর হবে, এখন শীর্ষবিন্দু আর পাদবিন্দু মানে কি, আমরা পড়ছিলাম যে মনে করো যদি একটা ভেক্টর আঁকি আমি, এই একটা ভেক্টর, মনে করো এটা শীর্ষবিন্দু কোনটা, এটা শীর্ষবিন্দু হচ্ছে তোমার এইটা, আর পাদবিন্দু কোনটা এইটা, এখন দুটো যদি একই হয়ে যায় মানে দুটো যদি এরকম হয়ে যায় তাহলে সেটা কোন ভেক্টর, শূন্য ভেক্টর, কারণ শূন্য ভেক্টরে কিন্তু কোনো মানে প্রকাশ করা যায় না, তার মানে কি শীর্ষবিন্দু আর পাদবিন্দু একই, এই জন্যই তো প্রকাশ করা যায় না, ঠিক আছে? শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। আচ্ছা পরবর্তী, ভেক্টর নির্দেশক রেখাংশটি আদি বিন্দু ও শেষ বিন্দু যদি মিশে যায় তাকে কি বলা হয়, এই সেম প্রশ্নই, এটা কি বলা হয়, শূন্য ভেক্টর বলা হয়। আদি বিন্দু যেটা তোমার পাদবিন্দু সেটাকে বলা হয় শেষ বিন্দু, আর এটা হচ্ছে তোমার আদি বিন্দু বা শীর্ষবিন্দু। বুঝা গেছে? আচ্ছা আছে আর? না আজকে এই পর্যন্তই। আচ্ছা আজকে এই পর্যন্তই, যদি কোনো টপিক বুঝতে পারো, বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানিও। আর আশা করি সব ভালো লাগছে, কমেন্টে জানাও যে কেমন লাগছে বা কোথায় কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।